হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, যদি গ্রামীণ পরিবেশে চিল করতে চান বরফুর, তাহলে আপনাকে অবশ্যই আসতে হবে লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরে আছে জমিদার বাড়ি, গোয়াসাগর, আরও আছে দরবার শরীফ। এছাড়া আপনি মধু চৌধুরীর হাট থেকে চলে যেতে পারেন অবশ্যই চর দালাল বাজার। আসেন যদি, তাহলে অবশ্যই খেয়ে যাবেন মমডেরির বিখ্যাত দধি। লক্ষ্মীপুরের মানুষ বালা, আপনারা জানেন না আদর আপ্যায়নে সবার সেরা আয়সা দেখেন না। লক্ষ্মীপুরে আসতে চারিদিকে ঘুরতে ঘুরতে যদি লাগে ক্লান্তি, অবশ্যই ডাব খেয়ে যাবেন, শরীরে লাগবে শান্তি। লক্ষ্মীপুরের গ্রামীণ পরিবেশগুলো দেখতে লাগে শাইন। তো চলুন শুরু করি। এইটা হচ্ছে আমার ব্লগ 9। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা নতুন ব্লগ শুরু করলাম। এখান থেকে আমরা চৌমনি থেকে রওনা দিলাম। চৌমনি থেকে 70 টাকা ভাড়া নেবে লক্ষ্মীপুর আসতে। তা এখান থেকে আমি রওনা দেওয়ার পর আমি দালাল বাজারে নামবো। দালাল বাজারে নামার পর এখানে ইউনিয়ন ভূমি অফিস আছে। তা আপনি এখানে নামবেন। নামার পর এটার পাশে দিয়ে আছে আপনার জমিদার বাড়ি। ধারণা করা হচ্ছে প্রায় 400 বছর আগে এই জমিদার বাড়িটি জমিদার লক্ষ্মীনারায়ণ বসু প্রতিষ্ঠা করেন। তার আদি নিবাস ছিল ভারতের কলকাতায়। পরবর্তীতে তিনি লক্ষ্মীপুরে এসে এই জমিদার বাড়িটি সূচনা করেন। তাই অনেকের কাছে এটি লক্ষ্মীনারায়ণ বসুর বাড়ি হিসেবে পরিচিত। বর্তমানে দালাল বাজার জমিদার বাড়ি হিসেবে পরিচিত কারণ হচ্ছে তার বংশধররা ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের বাণিজ্যিক এজেন্ট ছিল। তাই স্থানীয় লোকেরা তাদেরকে ব্রিটিশি দালাল বলে আখ্যায়িত করে। আর ওইখান থেকে এই স্থানটি দালাল বাজার হিসেবে পরিচিত লাভ করে। ভারতবর্ষ ভাগ হওয়ার আগ পর্যন্ত জমিদার বংশধররা একাধারে এখানে জমিদারি পরিচালনা করতে থাকে। পরবর্তীতে নোয়াখালী থেকে লক্ষ্মীপুরের সাম্প্রদায়িক দাঙ্গার সময় তারা এই জমিদার বাড়ি ত্যাগ করে অন্যথায় চলে যায়। আর এভাবে জমিদারির বংশ জমিদারির সমাপ্তি ঘটে। আর এই বাড়িটি এখন অজপাড়া বা ভূতের বাড়ির মতন একদম পড়ে রয়েছে। এখানে সিঁড়িগুলোর কিছু থাকলেও অনেকগুলোর অস্তিত্ব নয়। এখানকার স্থানীয় একজনকে নিয়ে আমি পুরো জমিদার বাড়িটি আমি ঘুরে দেখলাম। এই জমিদার বাড়ির খুব কাছে আপনার আছে খোয়াসাগর। তো আপনি যখন জমিদার বাড়িতে আসবেন, তো আপনি খোয়াসাগর দিঘিটাও দেখে যাবেন। এখানকার স্থানীয় লোকদের মাধ্যমে জানা যায় যে বিশুদ্ধ পানি সংরক্ষণের জন্য 1775 সালে লক্ষ্মীপুরে 22 একর বিস্তৃত জমিতে একটি দিঘি খনন করা হয়। দিঘিটি বিশালতার কারণে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত কুয়াশাচ্ছন্ন দেখায়। কুয়াশাকে স্থানীয়ভাবে খোয়া বলা হয়। আর দিঘির পানিতে সাগরের মতো ঢেউ তোলা, এর নাম হয় খোয়াসাগর দিঘি। তো আপনি এই দিঘিটি দেখার পর আপনি এখান থেকে 40 টাকা আপনার রিক্সায় বা বাসে করে চলে যাবেন সাইফিয়া দরবার শরীফে। তো সাইফিয়া দরবার শরীফটি এটি একটি পীর সাহেবের দরবার। তিনি 1992 সালে লক্ষ্মীপুর সদর উপজেলা মান্দারির মটবি থেকে চর মণিমোহন ইউনিয়নের চর আলী হাসান গ্রামে এসে বসতি স্থাপন করেন। তিনি ইয়া থেকে ইসলামের বিভিন্ন কার্যক্রম করেন। এছাড়া তিনি একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। আপনি যখন এই দরবার শরীফে আসবেন, তখন এই দরবার শরীফের পাশে দিয়ে আপনি এই মাদ্রাসাটি দেখতে। তো সাইফিয়া দরবার শরীফ দেখা শেষে চলে আসলাম মধু চৌধুরীর হাটে। তো মধু চৌধুরীর হাটে এখানে আসলে আপনি ভোলা থেকে বরিশালের লঞ্চ পেয়ে যাবেন। তো এখানে আপনি 150 থেকে 200 টাকা আপনি লঞ্চ নিয়ে আপনি অবশ্যই চলে যেতে পারেন ভোলা থেকে বরিশাল। তো এখন চলে আসলাম সুপারি বাগানে। তো এখানে আমি সুপারি বাগানে আসলাম। সুপারি অনেকগুলো এখানে সুপারি বাগান আছে। এখানে আশেপাশে আপনি ভরপুর সুপারি বাগান দেখতে পারবেন। তো আমিও এখানে দেখতে আসলাম যে সুপারি বাগান এসেছে। তাছাড়া এখানে ফাঁসে দিয়ে আছে আপনার ডাবের বাগান আছে এখানে। ওরা কিন্তু এখান থেকে প্রচুর ডাবগুলো সংগ্রহ করে এখানে আমরা চৌমনির থেকে বিভিন্ন ডাকাও এখান থেকে অনেকগুলো ডাব যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে একটা ছেলে খুব দ্রুত এখানে আপনি গাছে উঠতেছে। দেখুন মাত্র 1 থেকে 1.5 মিনিটের ভিতরে ওই সুপারিগুলো ফাড়ি আবার নিচে চলে আসে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গ্রামের মানুষেরা এখানে সুপারিগুলো ফাড়ার পর সেগুলো এখন সংগ্রহ করতেছে। এগুলো তারা বস্তায় নিতেছে। বস্তায় এখানে আবার ওরা ফোন হিসেবে এগুলো বাজারে বিক্রি করবে। তো এখানে এগুলো সংগ্রহ করার পর আমি ওদের সুপারি লাওয়া দেখলাম। সুপারি লাওয়া দেখার পর আমি এখানে অবশ্যই যেহেতু লক্ষ্মীপুর আসছি, ডাব খাবো না তা কি হয়। তো আমি লোক একজনকে বলার পর উনি গাছ থেকে আমাকে ডাব ফাড়ি দিছে। তো আমি এখানে ডাব খেলাম, অনেক মজা মাস্তি করলাম। তো আপনাদেরকে একটি কথা বলবো, তো আপনি যদি লক্ষ্মীপুরে আসেন অবশ্যই 2-1 দিন সময় হাতে সময় নিয়ে আসবেন,
যাতে করে আপনি সব এরিয়া ঘুরে দেখে নিতে পারেন। তো ব্লগটি আর বড় করবো না, ব্লগটি এখান পর্যন্ত। ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার আইডিটি ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।